আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম। প্রথম অধ্যায়ে আলোচনা করছি বাস্তব সংখ্যা নিয়ে। বাস্তব সংখ্যার এটি 15তম পার্ট। 15তম পার্টে থাকছে 20 পৃষ্ঠার অনুশীলনীর 20 নং প্রশ্নের সমাধান। তো শুরু করছি 20 নং প্রশ্নের সমাধান। এখানে আমরা প্রথমে প্রশ্নটি একটু পড়ে নেই। নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লিখো। তো এখানে ক নাম্বারের দিয়েই সমাধান শুরু করি। প্রথমে দেওয়া আছে 0.4, তার উপরে হচ্ছে বৃত্ত, তার মানে এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ। সকল আবৃত দশমিক ভগ্নাংশই মূলদ সংখ্যা। এখন কিভাবে মূলদ সংখ্যা, সেটার জন্য এখানে আমাদের একটু প্রমাণ দেখাইতে হবে। আর টিক চিহ্ন আসলে সরাসরি এই ধরনের সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা হিসেবে অ্যান্সার করে দেব। 0.4 এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাই, তো আমরা এখানে কি পাই? 4 বিয়োগ 0 ভাগ হচ্ছে 9। তো এখানে 4 থেকে 0 বিয়োগ দিলেও যা, না দিলেও তাই। তাহলে আমরা এখানে 4 ভাগ 9 পাচ্ছি। তো এখানে এটা একটা ভগ্নাংশ। আর সকল এই ধরনের ভগ্নাংশ বা পি ভাগ কিউ আকারের ভগ্নাংশই মূলদ সংখ্যায়, যেখানে লিখে নিলাম পি ভাগ কিউ আকারের প্রতিটি সংখ্যাই মূলদ সংখ্যা, যেখানে পি ও কিউ পরস্পর স্বাভাবিক সহমৌলিক সংখ্যা, কিউ গ্রেটার দ্যান 1। তো অর্থাৎ এখানে আমরা সরাসরি এই একটা লাইনেও শেষ করতে পারি যে সকল আবৃত দশমিক ভগ্নাংশই মূলদ সংখ্যা। এটা লিখে নিলেও হয়ে যাবে। খনঙে চলে যাচ্ছি। খনঙে আছে √9। 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, আর পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। এটা এইভাবে লিখলেও হবে। তারপরে আমি এখানে আরও একটি নিয়মে দেখিয়ে দিচ্ছি। 9কে যদি আমরা ভেঙে লিখি, পাই হচ্ছে 3 স্কোয়ার, মানে 9 বর্গ। কার বর্গ? 3-এর বর্গ। স্কোয়ার আর রুট কেটে যায়, থাকে হচ্ছে 3। এটা একটা স্বাভাবিক সংখ্যা, আর সকল স্বাভাবিক সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। অতএব √9 একটি মূলদ সংখ্যা। এইভাবে উত্তর করা যাবে। অথবা আমি যেটা বললাম যে 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, আর সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলই মূলদ সংখ্যা। তারপর গণকের সমাধানটা এক নজরে দেখে নেই। এখানে আছে √11। 11 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেখানে 11 পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ নয় এরূপ সকল সংখ্যার বর্গমূলই অমূলদ সংখ্যা। আশা করি বোঝার কথা। অতএব √11 একটি অমূলদ সংখ্যা। তারপর ঘ নাম্বারের সমাধান দেখে নিচ্ছি। এখানে দেওয়া আছে √6/3। এই ধরনের অঙ্কগুলো একটু সরলীকরণ করে দেখতে হবে যে আসলে কি অবস্থায় পাওয়া যায়। তো এখানে √6 ভাগ হচ্ছে 3। আমরা √6কে ভেঙে লিখতে পারি √3 × 2, আর একটা 3-র পরিবর্তে আমরা লিখতে পারি 2টা √3 গুণাকারে, কারণ 2টা √3 গুণন করলে ঘুরে ফিরে ওই 3 পাওয়া যাবে। এখন এগুলোকে আমরা উপরের যে রুটটা, এটা আলাদা করে লিখি, তাহলে আমরা পাই √3 গুণন √2, √3 গুণন √2। একটা উপরে √3-র সাথে একটা নিচেরটা ভাগ হয়ে গেল, তাহলে অবশিষ্ট থাকে √2 ভাগ √3। এই দুইটার উপরে রুট ছিল, একটা দিয়ে দিলাম। এখন এই রুটের নিচে যে মানটা আমরা দেখতে পাচ্ছি 2/3, এই অংশটুকু কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা না। আর পূর্ণ বর্গ সংখ্যা না হওয়ার কারণে এটি কি হবে? এটি একটি অমূলদ সংখ্যা হবে। 2/3 পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যার উপর যদি রুট থাকে তাহলে সেটি মূলদ, আর পূর্ণবর্গ না হলে সেটি হচ্ছে অমূলদ। তারপর উত্তরটা আমরা লিখে দিতে পারি, অতএব √6/3 একটি অমূলদ সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের অঙ্কগুলো কিন্তু বেশিরভাগ টিক চিহ্নে এসে থাকে, মানে এমসিকিউতে। খুব সহজেই কিন্তু তোমরা উত্তর করতে পারবে যদি এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখে থাকো। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব, ধারাবাহিকভাবে যদি টিউটোরিয়ালগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি √8/√7। 8ও পূর্ণবর্গ সংখ্যা না, আবার 7ও পূর্ণবর্গ সংখ্যা না, তো বোঝাই যাচ্ছে এটা একটা অমূলদ সংখ্যা। তো এখানে আমরা ব্যাখ্যাটা দেখি। 8কে আমরা ভেঙে লিখতে পারি। ভেঙে লিখলে হয় 4 গুণন 2। 4 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4কে রুট করলে হয় 2, আর এদিকে হচ্ছে √2 ডিভাইডেড হচ্ছে √7। এখন 2টাকে আলাদা লিখলাম, আর এই রুটের যে নিচের যে মানগুলো সেগুলোকে একসাথে লিখলাম। তো এখানে আমরা কি পাচ্ছি? এটা 2 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু তার সাথে যে অংশটা আছে এটা হচ্ছে
একটা বর্গমূল, কার বর্গমূল? 2/7 বর্গমূল। তো এখানে 2/7 পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ নয় এরূপ সকল সংখ্যার বর্গমূলই অম্লত সংখ্যা। অতএব √8 ডিভাইডেড √7 একটি অম্লত সংখ্যা। এটাতে আমরা যদি ভেঙে নাও লিখতাম, কারণ 8কে ভাঙা গেলেও 7কে ভাঙা যায় না, আর 7 সম্পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা নয়। এটি যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, এই একমাত্র 7-এর কারণে এই উত্তরটা অম্লত সংখ্যা হতে পারবে। 6 নম্বরে চলে যাচ্ছি। √27 ভাগ হচ্ছে √48। √27 এবং 48কে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে, 9 গুণন 3 মানে 27কে ভেঙে কিভাবে ভাঙা হলো, এমনভাবে ভাঙতে হবে যেন একটা অংশ পূর্ণবর্গ হয় আর একটা অংশ যা হোক। এখানে 9 পূর্ণবর্গ সংখ্যা আর 3 পূর্ণবর্গ সংখ্যা না। 48কে ভেঙে আমরা লিখতে পারি 16 গুণন 3, 16 পূর্ণবর্গ সংখ্যা, 3 পূর্ণবর্গ সংখ্যা 9। 9কে বর্গ করলে 9 হচ্ছে 3-এর বর্গ, আর 9কে যদি রুট করা যায় তাহলে পাওয়া যায় হচ্ছে 3, আর এদিকে 3-এর উপরে রুট। 16কে বর্গমূল করলে পাই হচ্ছে 4, আর এদিকে 3-এর বর্গমূল। এখন √3 আর √3 ভাগ হয়, থাকে হচ্ছে 3/4, আর এই ধরনের সকল সংখ্যাই মূলদ সংখ্যা। পি ভাগ কিউ আকারের প্রতিটি সংখ্যাই মূলদ সংখ্যা। তারপরে আমরা উত্তরটা লিখে দিতে পারি, যতএব √27 ভাগ √48 একটি মূলদ সংখ্যা। তারপর আমরা 6 নম্বরের সমাধানটা দেখে নেই। এখানে হরেও একটা ভগ্নাংশ দেওয়া আছে, লবেও একটা ভগ্নাংশ দেওয়া আছে। তো এই ধরনের অঙ্কে আমরা যে কাজটা করব, প্রথমে গুণন চিহ্ন নিয়ে আসবো। এই যে মূল যে ভাগ চিহ্ন, এই ভাগের পরিবর্তে গুণন দিলাম, এর ফলে কি হলো, নিচের যে অংশটা, এই 3 ছিল উপরে, নিচে চলে আসলো, 7 চলে গেল উপরে। এখন এখানে আমরা দেখি একটু ভাগ করতে পারি কিনা। এখানে কোনো ধরনের ভাগ করা যায় না, তো আমরা গুণনই করে নিই। 2-এর সাথে 7 গুণন 14, 3-এর সাথে 3 গুণন 9। তো এখানে পি ভাগ কিউ আকারের সংখ্যা, এই আকারের প্রতিটি সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে পি ও কিউ পরস্পর স্বাভাবিক সহমৌলিক সংখ্যা। অতএব 2/3 ডিভাইডেড 3/7 একটি মূলদ সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চলে যাচ্ছি বর্গীয় জ নং প্রশ্নে। এখানে প্রথম যে ক নাম্বার ছিল সেই ধরনেরই প্রশ্ন, তাহলে এটা কিন্তু একটি মূলদ সংখ্যা। তো আমরা এটার ব্যাখ্যা লিখি যে কীভাবে মূলদ হয়। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরের চেষ্টা করছি। তো আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম জানি। প্রথমে এই ডট অর্থাৎ পয়েন্ট এবং বৃত্তগুলো বাদ দিয়ে যে সংখ্যা গঠিত হয় সেটা লিখতে হয়। তাহলে হয় 56, 39, বিয়োগ দিতে হবে বৃত্তের আগ পর্যন্ত অঙ্কগুলো দ্বারা যে সংখ্যাটা তৈরি হয়, 5 আছে শুধুমাত্র, আর ভাগ হবে যতগুলোর উপরে বৃত্ত ততগুলো 9, বৃত্ত ছাড়া থাকলে ততগুলো 0। তো এখানে 3টা 9 বিয়োগ দিয়ে আমরা এটা পাই, আর ক্যালকুলেশনের দরকার নাই। পি ভাগ কিউ আকারের সংখ্যা আমরা পেয়ে গেছি। এই ধরনের প্রতিটি সংখ্যাই হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তো অতএব আমরা লিখতে পারি যে 5.639 একটি মূলদ সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর সাথে শেষ হয়ে যাচ্ছে বাস্তব সংখ্যার 20 পৃষ্ঠার 20 নং প্রশ্নের সমাধান। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।